এমন কিছু ভবিষ্যৎবাণীর কথা বললে কেমন হয় যা হাজার হাজার বছর আগে করা হলেও আজকের পৃথিবীর সাথে যেন হুবহু মিলে যাচ্ছে। অবাক হচ্ছেন? ইসলামের প্রাচীন হাদিসে ঠিক এমনই কিছু কথা বলা আছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব সেই সব ভবিষ্যৎবাণী আর জানার চেষ্টা করব আধুনিক বিজ্ঞান এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছে। এই প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায়, তাই না? চলুন না একটু গভীরে গিয়ে দেখি। এই প্রাচীন গ্রন্থগুলোর পাতা উল্টে একবার দেখা যাক আজকের এই আধুনিক পৃথিবীর জন্য সেখানে কি ইশারা লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক, আর শুরুটা হোক আমাদের দিয়েই, মানে মানুষ দিয়ে। ভবিষ্যৎবাণীতে আমাদের সমাজ, আমাদের জনসংখ্যা এসবের পরিবর্তন নিয়ে কি বলা হয়েছিল, চলুন জেনে নেওয়া যাক। শুরুতেই এমন একটা ভবিষ্যৎবাণী যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। বলা হচ্ছে এমন একটা সময় আসবে যখন একজন পুরুষের বিপরীতে থাকবে 50 জন নারী। ভাবা যায় এটা কিভাবে সম্ভব? দেখুন, আজকের পৃথিবীতে নারী পুরুষের অনুপাত কিন্তু প্রায় সমান, মানে প্রতি 100 জন নারীর জন্য প্রায় 101 জন পুরুষ। তাহলে ওই ভবিষ্যৎবাণীটা সত্যি হতে হলে তো জনসংখ্যায় একটা বিশাল অংশ পরিবর্তন আসতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হতে পারে যার জন্য এত বড় একটা ফারাক তৈরি হবে? ইতিহাস কিন্তু আমাদের দুটো সম্ভাব্য কারণের দিকে আঙুল তোলে। প্রথমটা হলো ভয়াবহ যুদ্ধ। বিশ্বযুদ্ধের মতো সংঘাতগুলোতে কি হয়েছিল আমরা জানি, লক্ষ লক্ষ পুরুষ প্রাণ হারিয়েছিল। আর দ্বিতীয় কারণটা হলো মহামারী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ঐতিহাসিকভাবেই মহামারীর প্রভাব পুরুষদের ওপর বেশি পড়ে। তো এই দুটো কারণই কিন্তু নারী পুরুষের অনুপাতে একটা বিশাল ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, মানুষের কথা তো হলো, এবার একটু প্রকৃতির দিকে তাকানো যাক। কারণ আমাদের এই পৃথিবী, এর পরিবেশ, এর জলবায়ু এসব নিয়েও কিন্তু কিছু অবাক করা ভবিষ্যৎবাণী রয়েছে। একবার কল্পনা করুন তো, আরবের ধুধু মরুভূমি একদিন সবুজে ভরে উঠবে, সেখানে বইবে নদী। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রহস্যময় শব্দটা হলো ফিরে আসা। মানে আরব আবার সবুজ হয়ে উঠবে। এর মানে কি? ওই ফিরে আসা শব্দটা এত গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞান এখন আমাদের যা বলছে তা শুনলে অবাক হতে হয়। হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপ নাকি আসলেই সবুজ ছিল। নদী, হ্রদ, জঙ্গল কি ছিল না সেখানে। কিন্তু প্রায় 8000 বছর আগে জলবায়ু পরিবর্তনের কারণে এই চেনা সবুজটাই আজকের মরুভূমিতে পরিণত হয়। ব্যাপারটা ইন্টারেস্টিং। পরিবেশ নিয়ে পরের ভবিষ্যৎবাণীটা আরও অদ্ভুত, আরও রহস্যময়। বলা হচ্ছে আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি নামবে, কিন্তু সেই বৃষ্টিতে জমিতে একটাও ফসল ফলবে না। এটা আবার কেমন বৃষ্টি হলো? এর একটা সম্ভাব্য ব্যাখ্যা কিন্তু লুকিয়ে থাকতে পারে আজকের সবচেয়ে আলোচিত বিষয়টার মধ্যে। হ্যাঁ, জলবায়ু পরিবর্তন। এই যে গ্রিনহাউস গ্যাসের কথা আমরা আজকাল সারাদিন শুনি, যা আমাদের পৃথিবীকে ধীরে ধীরে গরম করে তুলছে। এই গ্রিনহাউস এফেক্টের জন্যই তো পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। আর পৃথিবী গরম হওয়ার মানে হলো সমুদ্র থেকে আরও বেশি করে জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। আর এর ফল বিশ্বজুড়ে বৃষ্টিপাত বাড়ছে, ঠিক যেমনটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, একটা রহস্যটা হলো ওই ভবিষ্যৎবাণীতে কিন্তু অ্যাসিড বৃষ্টি বা কোনো বিষাক্ত বৃষ্টির কথা বলা হয়নি। একদম পরিষ্কার করে বলা হয়েছে সাধারণ বৃষ্টির কথা। তার মানে কি দাঁড়ালো? বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টির পানিতে আর ফসল ফলানোর ক্ষমতা থাকবে না। ব্যাপারটা এমন যেন বৃষ্টি তার আসল আশীর্বাদটাই হারিয়ে ফেলবে। এতক্ষণ যা কিছু শুনলেন সেগুলোকে যদি অবাক করা মনে হয়, তাহলে এবার প্রস্তুত হন, কারণ এখন যে ভবিষ্যৎবাণীটার কথা বলতে যাচ্ছি সেটা হয়তো যে কোনো সায়েন্স ফিকশন সিনেমাকেও হার মানিয়ে দেবে। ভবিষ্যৎবাণীটা একদম সোজা সাপটা, কোনো রাগঢাক নেই। শেষ সময়ে পশুরা মানুষের সাথে কথা বলবে। কি? পশুরা কথা বলবে? এটা কিভাবে সম্ভব? এটা কি নিছু কি কোনো রূপকথার গল্প? আর মজার ব্যাপার কি জানেন? উৎস বলছে এখানে বিশেষভাবে শিকারী প্রাণীদের কথা বলা হয়েছে। কেন? কারণ বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে মানুষের সাথে ওদের অনেক মিল। যেমন ধরুন, একটা নেকড়ের মস্তিষ্ক, সেটা নাকি মানুষের মস্তিষ্কের মতোই পরিকল্পনা করতে আর মনে রাখতে পারে। আবার বাঘের সাথে আমাদের ফক্সপি2 জিনের মিল আছে, যে জিনটা যোগাযোগের জন্য খুব জরুরি। আর নেকড়ে বা সিংহের মতো প্রাণীরা যে দল বেঁধে শিকার করে, সেটাও তো এক ধরনের সামাজিক বুদ্ধিমত্তারই পরিচয়, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, এটা ঘটবে কিভাবে? প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে? না, উৎসটা একটা একদম অন্যরকম, চমকে দেওয়ার মতো সম্ভাবনার কথা বলছে। সেটা হলো কৃত্রিম হস্তক্ষেপ, মানে বায়ো ইঞ্জিনিয়ারিং। সোজা কথায় মানুষই হয়তো এই অসম্ভবকে সম্ভব করে তুলবে। তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম কিভাবে হাজার হাজার বছর আগের করা কিছু ভবিষ্যৎবাণী আজকের বিজ্ঞানের আলোয় এক নতুন গভীর অর্থ খুঁজে পাচ্ছে। একদিকে আছে প্রাচীন বিশ্বাস, অন্যদিকে আছে আধুনিক বিজ্ঞান।
দুটো যেন দুটো আলাদা রাস্তা। কিন্তু যখন এই দুটো রাস্তা হঠাৎ এক জায়গায় এসে মিলে যায়, তখন আমাদের থমকে দাঁড়াতে হয়, পুরনো সব ধারণা নিয়ে নতুন করে ভাবতে হয়। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, যখন বিশ্বাস আর বিজ্ঞান এভাবে হাত ধরাধরি করে চলে, তখন আমরা আসলে কি দেখতে পাই? এটা কি ভবিষ্যতের কোনো আবছা ইশারা, নাকি এটা আমাদের নিজেদেরই তৈরি করা কোনো নতুন বাস্তবতার প্রতিচ্ছবি? এই ভাবনাটা না হয় সবার জন্যই তোলা থাক।